সবাইকে চলতরিতের প্রথম ক্লাসে স্বাগতম। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলতরিতের কথাই যখন আসে তখন আমাদের মাথায় আসে যে তড়িৎ এই জিনিসটা চলে কিভাবে। তার জন্য যেটা দরকার, আমার দুই বিন্দুতে বিভব পার্থক্য থাকা দরকার। সেটা তৈরি করবে একটা ব্যাটারি। তো ব্যাটারি কি করে? ব্যাটারি মূলত দুইটি বিন্দুতে বিভব পার্থক্য তৈরি করে। তো আমরা জানি যে বিভব পার্থক্যের যে সংজ্ঞা স্থির তড়িৎে আমরা আশা করি পড়ে আসছি, যে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। মানে আমরা তড়িৎ ক্ষেত্রের কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি একটা একক ধনাত্মক আধান যদি নিয়ে যেতে চাই, তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে সেটাকেই আমরা বলতে পারতেছি দুই বিন্দুর বিভব পার্থক্য। তো ব্যাটারি কিভাবে বিভব পার্থক্য তৈরি করতে যে সক্ষম হইলো, এটা তোমরা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফোর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়ন ওই অধ্যায়ে যদি পড়ো তাহলে জানতে পারবা যে কিভাবে একটা ব্যাটারি দুইটা বিন্দুতে বিভব পার্থক্য তৈরি করতে পারে। তো আমরা একটা ব্যাটারি দেখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যাটারি না, এটা একটা কোষ, যেখানে কোনো একটা বড় দাগ থাকবে, একটা ছোট দাগ থাকবে। তো এই এরকম অনেকগুলা কোষ নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়। তো বড় দাগটা দিয়ে বোঝায় এই পাশের বিভবটা বেশি, আর এই ছোট দাগটা বোঝায় এই পাশে বিভবটা কম। তার মানে এটা হচ্ছে আমার এই যে বড় দাগের সাইডটা হচ্ছে উচ্চ বিভব সম্পন্ন, আর ছোট দাগের যে সাইডটা এটা হচ্ছে নিম্ন বিভব সম্পন্ন। তো আমরা যদি একটা ব্যাটারির সাথে তার লাগাই, এখানে একটা তার লাগাইছি লাল রঙের তার, আবার এই পাশে একটা তার লাগাইছি সবুজ রঙের তার। এই দুইটা তার যখন লাগাবো তখন এই পুরা তারটাই একটা নোড হিসাবে কাজ করবে। নোড মানে হচ্ছে কানেকশন পয়েন্ট। এই তারের যে কোনো বিন্দু যদি আমি নেই, তাহলে এই দুই বিন্দুর বিভব কোনো পার্থক্য থাকবে না। তো কোনো পার্থক্য না থাকলে এইখানে বিভব যা হবে এইখানের বিভব তাই হবে, এখানের বিভব তাই হবে, এখানে বিভব তাই হবে। মানে তারের উপর যে কোনো দুইটা বিন্দু যদি আমি নেই, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথাটার মানে কি? যে কোনো দুইটা পয়েন্ট নিলে যদি বিন্দুর বিভব সমান হয় তাহলেই তো কোনো পার্থক্য থাকে না। তো যে লাল রঙের তারটাকে আমরা বলতেছি একটা নোড, আবার সবুজ রঙের তার এটাকে বলবো আমরা একটা নোড। তো ব্যাটারিটা যদি 5 ভোল্টের একটা ব্যাটারি হয়, তাহলে এই ব্যাটারির দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। আমরা যদি এই পাশের বিন্দু যেগুলা সেগুলোর বিভব যদি এক্স ধরি, তাইলে এই পাশের বিন্দুর বিভবটা হবে 5 + x। কেন হবে? কারণ এই পাশটা হচ্ছে বড় দাগ, তার মানে এই পাশটা হচ্ছে উচ্চ বিভব সম্পন্ন, আর এই পাশটা ছোট দাগ, তার মানে এই পাশটা হবে নিম্ন বিভব সম্পন্ন। তার মানে এই পাশে সবসময় ছোট বিভব আর এই পাশের বিভবটা সবসময় বড়, কিন্তু আবার পার্থক্য হইতে হবে 5। তাহলে একটা যদি এক্স হয় আর এটা যদি 5 + x ধরি, তাহলে দেখো ডিফারেন্স। আমি যদি 5 + x থেকে এক্স বাদ দেই তাহলে কিন্তু পার্থক্য 5ই হয়। তার মানে ব্যাটারি হচ্ছে এমন একটা জিনিস যেটা দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তৈরি করে দেয়। তো আমরা হচ্ছে হিসাবে সুবিধার জন্য যেটা করি, একটা গ্রাউন্ড ধরে নিই, ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে একটা গ্রাউন্ড ধরে নিই। তো ব্যাটারির যেটা উচ্চ বিভব সেটাকে আমরা সবসময় প্লাস ধরবো, আর যেটা ব্যাটারির নিম্ন বিভব মানে ছোট দাগ সেটাকে আমরা নেগেটিভ ধরবো। তো সাধারণত ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে এরকম একটা গ্রাউন্ড ধরে নেওয়া হয়, এইটার বিভব হচ্ছে 0। এটা হচ্ছে আমরা হিসাবের সুবিধার জন্য, এখানে এক্স থাকলে চলক ধরলে অনেক কমপ্লেক্স সিচুয়েশন আসতে পারে। এই জন্য হিসাবের সুবিধার জন্য আমরা সার্কিটে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে এরকম যে ব্যাটারি নেগেটিভ সাইড এখানে গ্রাউন্ড ধরে নিতে পারি। এর মানে এই না যে গ্রাউন্ড সবসময় ব্যাটারির নেগেটিভ সাইডেই থাকে, গ্রাউন্ড যে কোনো জায়গায় থাকতে পারে। যেখানেই গ্রাউন্ড থাকবে সেই জায়গার বিভবটাকে আমরা ধরে নিব হচ্ছে 0। তাহলে এই পাশের বিভবটা যদি 0 হয়, আবার দুই পাশের পার্থক্য থাকতে হবে কত? 5। তাহলে এই যে লাল দাগের যে প্রত্যেকটা বিন্দু এদের বিভব হবে 5 ভোল্ট। তো এখন যদি আমরা এখানে একটা রোধ লাগাই দিই, রোধটা কি? রোধ হচ্ছে এক প্রকার বাধা, যেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যেতে বাধা দেবে। এরকম রোধগুলো হইতে পারে যে আমরা বাসা বাড়িতে যে সকল যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করি সবগুলোই হচ্ছে এক একটা রোধ। যেমন বাতি, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার সবকিছুই এক একটা রোধ। সবারই একটা না একটা রোধ আছে।
তো ব্যাটারির মূলত কাজটা কি? ব্যাটারির মূল কাজটা হচ্ছে ব্যাটারি ইলেকট্রনকে পুশ করে। সেটা হচ্ছে কিভাবে করে, এই যে আমি যদি এটা একটা ইলেকট্রন চিন্তা করি, ইলেকট্রন সবসময় যেটা করবে মাইনাস দিক থেকে ঘুরে ব্যাটারি প্লাসের দিকে চলে আসবে, এইভাবে ঘুরে আসবে। ব্যাটারির মাইনাসের দিক থেকে ঘোরা শুরু করে ইলেকট্রন রোধ হয়ে পুরো সার্কিট ঘুরে তারপরে ব্যাটারির প্লাসে এসে প্রবেশ করবে তারের মাধ্যমে, এই তারটার মাধ্যমে। তো ইলেকট্রনের গতির দিকটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, আর বিদ্যুৎ প্রবাহের দিকটা ধরা হয় ইলেকট্রনের যে গতির দিক সেইটার উল্টা। এখন কেন এটা উল্টা ধরা হয়? কারণ দেখো, আমরা যে সংজ্ঞাটা দিয়ে আসছিলাম সেটা ছিল যে কাজ করতে হয় একক ধনাত্মক আধানের জন্য। তার মানে এখানে মূলত ফ্লো হচ্ছে ইলেকট্রনের। তো ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যুক্ত, একটা মাইনাস আছে। তো ইলেকট্রনের গতির দিককেই আমরা কিন্তু সংজ্ঞায়িত করি নাই। যখন বিভব সংজ্ঞায়িত করা হয়েছে তখন সংজ্ঞায়িত করা হয়েছিল একটা ধনাত্মক আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, যে পরিমাণ কাজ করতে হবে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তো এইখানে যেহেতু ইলেকট্রন মুভমেন্ট করতেছে তাই ইলেকট্রনের ডিরেকশনের উল্টা ডিরেকশনটাকে আমরা কারেন্ট ধরতেছি। এখন আমরা একটা অ্যানিমেশন দেখি। তো এই অ্যানিমেশনটা যদি লক্ষ্য করো যে কন্ডাক্টর মানে তারের মধ্য দিয়ে কিভাবে ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড মানে উচ্চ বিভব সম্পন্ন দিক, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাইড নিম্ন বিভব সম্পন্ন দিক। তোমরা যদি আরেকটা দেখো তাহলে এটা একটু ভালো বুঝতে পারবে যে আমরা বলেছিলাম যে ব্যাটারির নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন ঘুরে এই যে বাল্ব মানে রোদের মধ্য দিয়ে প্রবেশ করে এরপরে আবার ব্যাটারি পজিটিভ সাইডে চলে আসে। এই যে এইটাকে একটু জুম করে এই জিনিসটা দেখানো হয়েছে। তো এটাকে খেয়াল করা। তো ব্যাটারির পজিটিভ সাইড কি করে, কপারের যে তার আমরা সাধারণত ব্যবহার করি পরিবাহী তার, ব্যাটারির পজিটিভ সাইড কপারের তার থেকে ইলেকট্রন নিয়ে নেয়, এভাবে একটা ঘাটতি তৈরি হয়, ফলে পাশের যে ইলেকট্রনগুলো পরমাণুগুলা থেকে ইলেকট্রনগুলা তার পাশের পরমাণুতে যায়। এই পরমাণু থেকে ইলেকট্রন এখানে আসছে, এই পরমাণু থেকে ইলেকট্রন এখানে আসছে, এভাবে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তো এই দুইটা অ্যানিমেশন গুগল থেকে নেওয়া হয়েছে, আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে গিয়েও দেখে আসতে পারো। তো আমরা যদি দেখি এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে অসংখ্য হাজার হাজার ইলেকট্রন থাকবে, এখানে তো কয়েকটা দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে তো একটা সার্কিটে অনেক হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন পর্যন্ত আছে। তো এইখানে আমরা যদি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে রেফারেন্স ধরি, সাপোজ এই পয়েন্টটা, এইখানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ এটার মধ্য দিয়ে গেল সেইটাই হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ। প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো করে কোন একটা সার্কিটের যে কোনো একটা পয়েন্টে, সেটাই হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? তো চার্জ এখানে একটা ইলেকট্রন মানে কিন্তু একটা চার্জ না, কারণ একটা ইলেকট্রন মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো একটা ইলেকট্রন যদি এক সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে এখানে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হবে। যতগুলো ইলেকট্রন প্রবাহিত হয় ততগুলা মিলে যত চার্জ হয়, এই কিউটা হচ্ছে চার্জ, নট ইলেকট্রন। 5টা ইলেকট্রন প্রবাহিত হয় তার মানে এখানে 5 বসবে এরকম না, 5টা ইলেকট্রনের চার্জ যত তত বসবে আর এক সেকেন্ডে। এখন আমরা দেখি তারের মধ্যে দিয়ে আসলে ইলেকট্রন কিভাবে ফ্লো করে সেটা যদি আরেকটু দেখি। এইটা হচ্ছে একটা কপারের তার, আমরা যদি ধরি কপারের তারের মধ্যে যে ইলেকট্রনগুলো ফ্লো করতেছে আর পরমাণু কপারের গুলা সেগুলো স্থির থাকে। তো ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো করে। তো আমরা একটু আগে একটা ফর্মুলা দেখে আসছি যে I = Q/T। এটা থেকে আমরা চাইলে আরেকটা ফর্মুলাতে যেতে পারি। সেটা কিভাবে হবে আমরা যদি খেয়াল করি যে Q = আমি লিখছি ক্যাপিটাল N ইন্টু স্মল ই। তো ক্যাপিটাল N মানে কি? ক্যাপিটাল N মানে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। তা আমরা যদি এই অংশটুকু তারের বিবেচনা করে নিই, তারটা আসলে অনেক বড় হইতে পারে। আমরা যদি অল্প একটু অংশ বিবেচনা করি তাহলে এইটুকু অংশের মধ্যে টোটাল যতগুলো ইলেকট্রন আছে এই ক্যাপিটাল N হলো মোট ইলেকট্রন সংখ্যা। তো এই মোট ইলেকট্রন সংখ্যাকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলে টোটাল চার্জ পাওয়া যাবে। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻19। মোট ইলেকট্রন সংখ্যা যদি n হয় তাহলে n দিয়ে গুণ করলে আমরা টোটাল চার্জ পেয়ে যাব। তাহলে কিউ এর জায়গায় আমরা তাহলে ক্যাপিটাল N ইন্টু স্মল ই এরকম ভাবে লিখতে পারি, আর টি রয়ে গেল। তো ই মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এখন আমরা দেখো স্মল n কে আমরা লিখতেছি ক্যাপিটাল N ডিভাইডেড বাই ভি। তো আমরা একটু দেখি স্মল n মানে কি। স্মল n মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা।
তো একক আয়তন ইলেকট্রন সংখ্যা মানে কি? মোট ইলেকট্রন সংখ্যাকে আমি আয়তন দিয়ে ভাগ করতেছি। যেহেতু আমরা পুরা তার বিবেচনা করতেছি না, অল্প একটু তার বিবেচনা করতেছি, তাই আমরা এই অল্প একটু অংশের মধ্যে যে মোট ইলেকট্রন সংখ্যা সেটাকে আমরা এই অল্প একটুর আয়তন দিয়ে যদি ভাগ করি, তাইলে এইখানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। আর এইটাকে যে পাওয়া যাবে, এটা আমরা ধরে নিব হচ্ছে সমস্ত তারে একক আয়তন ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। তো স্মল এন মানে হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ভি, কারণ একক আয়তন ইলেকট্রন সংখ্যা, তাই আয়তন দ্বারা টোটাল ইলেকট্রন সংখ্যাকে ভাগ করা হয়েছে। এখন আয়তন জানি আমরা ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তো এই যে এটার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। দেখো এটা একটা সিলিন্ডার শেপ, তো এইটার ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আমি এই তারটার আয়তন পেয়ে যাব। তাই ভি এর জায়গায় লেখা হয়েছে ক্ষেত্রফল ইনটু এল। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভি মানে হচ্ছে মোট আয়তন। ভি এর জায়গায় আমরা ক্যাপিটাল এ ইনটু এল লিখলাম। তো এই ক্যাপিটাল এন এর জায়গায় আমি যদি এখন রিপ্লেস করতে চাই, ক্যাপিটাল এন এর জায়গায় আমি এই যে এ স্মল এন ইনটু এ ইনটু এল লিখতে পারি। তো ক্যাপিটাল এন এর জায়গায় আমরা সেটাই বসাই দিব। তো ক্যাপিটাল এন এর জায়গায় যদি আমরা স্মল এন ইনটু ক্যাপিটাল এ ইনটু এল বসাই দিই, তাহলে এন এ এল ই ডিভাইডেড বাই টি। এখন এল কি? এল হচ্ছে এই তারের দৈর্ঘ্য, তাই না? এই যে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর টিটা কি? সময়, যে এই ইলেকট্রন গুলো এখান থেকে এখানে আসতে কত সময় লাগে। তো দৈর্ঘ্যকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ। তাহলে এই যে ক্যাপিটাল এল বাই স্মল টি, এটাকে আমরা বলতে পারি বেগ, ভি, স্মল ভি। তাই এন এ ভি, নেভি। তাহলে বিদ্যুৎ প্রবাহ আই সমান কিউ বাই টি না লিখে নেভিও লেখা যায়। তো এখানে এন মানে কি? এন মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, কয়টি ইলেকট্রন একক আয়তনে আছে। এই ক্যাপিটাল এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ভি মানে কি? এই যে ইলেকট্রনের বেগ, বা এটাকে আমরা সংক্ষেপে তারণ বেগও বলতে পারি ইলেকট্রনের বেগকে। আর স্মল ই দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে এই জিনিসগুলো জানা থাকলেও হচ্ছে আমি কারেন্টের মানও বের করতে পারবো, এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো ইলেকট্রনের প্রবাহ থেকেই কিন্তু কারেন্টের মানটা বের করা যায়। আমরা একটু ওহমের সূত্রটা খেয়াল করি। তো ওহম কি বলতে চাইছে? ওহম বলতে চাইছে বর্তনীর দুইটা বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহের যে মান, সেটা হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে কোন একটা বর্তনী যে সার্কিট আছে, সেইখানের যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমি যদি ওই দুইটা পয়েন্টের মধ্যে কি পরিমাণ কারেন্ট যায় সেটা যদি জানতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য জানতে হবে। তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। সেটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, যে একটা সার্কিট এরকম, তো এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, এটার বি সাইডটা আমি গ্রাউন্ড করে দিলাম, তাহলে এই পাশের ভোল্টেজ 0, আর এই পাশেরটা হবে তাহলে কত? 5 ভোল্ট। এটার মধ্যে একটা ইকুইপমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, একটা আমরা মনে করি একটা বাতি আছে, তাই বাতির রোধ দেখানো হইলো। তো এই এ থেকে বি এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে এই রোধের মধ্যে দিয়ে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আই সমানুপাতিক হবে এই যে যেটা বললো দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং আমরা জানি সবসময় যে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এটা আমরা একটু আগেই দেখে আসছি, যে ব্যাটারি যখন পড়ছি, যে প্লাস সাইড থেকে মাইনাসের সাইডের দিকে আসে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, আর ইলেকট্রন তার উল্টাটা করে। আচ্ছা, উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যে কারেন্ট প্রবাহিত হইলো, এটার মান হবে দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে পার্থক্য, এই এ এর বিভব বেশি, কারণ এ থেকে কারেন্ট বি তে যাচ্ছে, তাহলে এ বিভব থেকে বি এর বিভব বাদ দিয়ে দিব, তাহলেই তো হচ্ছে বিভব পার্থক্য, ভি এ মাইনাস ভিবি। তো সমানুপাতিক চিহ্ন যদি আমরা সমান সমান দিয়ে রিপ্লেস করতে চাই, আমরা জানি একটা কনস্ট্যান্ট দিতে হয়। তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে জি, এই জিটাই হচ্ছে পরিবাহিতা। তো জি মানে পরিবাহিতা, আর এই জি কে লেখা যায় 1/r। আর মানে হচ্ছে রোধ, এই যে এই রোধটাই হচ্ছে আমার আর। তাহলে আর হচ্ছে রোধ, তাহলে আমরা যে লিখতে পারি জি ইকুয়াল টু 1/r। আর ভি এ মাইনাস ভিবি, এটা যেহেতু দুইটা পার্থক্য, তাই এটাকে আমরা ডেল ভি লিখলাম। আই সমান সমান ডেল ভি বাই আর। এটাই হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র কিন্তু আই ইকুয়াল টু ভি বাই আর না,
ভি বাই আর যদি বলো তাহলে তোমাকে বুঝতে হবে যে ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, বিভব না, বিভব পার্থক্য। এটা মাথায় রাখবা, এই জন্য বিভব পার্থক্য এটা অনেক বড় করে বোল্ড করে দিলাম। এখন আমরা যদি একটু একটু গ্রাফ আঁকার চেষ্টা করি, যে আই কে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে রাখি, আর ডেল ভি যেটা এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসে স্থাপন করি, আর আই কে যদি ওয়াই অ্যাক্সিসে স্থাপন করি, তাহলে আসতেছে ওয়াই ইকুয়াল টু 1/r ইন্টু এক্স। তো এটাকে সরল রেখার সমীকরণ প্রকাশ করা যায় y ইকুয়াল টু mx। তো y ইকুয়াল টু mx কিন্তু একটা সরল রেখার সমীকরণ এবং সেটা মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী সরল রেখা দেখতে কেমন? এই যে এরকম। এবং যে এটার যে ঢাল m সেটা হচ্ছে কি 1/r, তো স্লোপ হচ্ছে 1/r। এখানে v হচ্ছে বিভব পার্থক্য, i হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তার মানে কি বোঝা যাচ্ছে? কোনো বিভব পার্থক্য যদি না থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে না। যে v এর মান যদি 0 হয় তাহলে i এর মান আসবে কত? 0। এবং বিভব পার্থক্য যত বেশি হবে কারেন্টের মানও তত বেশি হবে। এখন ব্যাটারি যদি ঘুরায় দেওয়া হয় তাহলে বিভব পার্থক্য উল্টে যাবে, তার মানে কারেন্টের ডিরেকশনটাও কি উল্টে যাবে, এই জন্য মানগুলা নেগেটিভ আসছে। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে রোধের শ্রেণী সমবায় মানে কি বোঝায়। শ্রেণী সমবায় মানে একটার পরে আরেকটার পরে আরেকটা এরকম করে সিরিয়ালি, যেমন লাইন যেটাকে আমরা বলি, লাইন ধরে ক্লাসে প্রবেশ করো, তেমনি শ্রেণী। তো এটা হচ্ছে যে সেই শ্রেণী সমবায় একটার পরে আরেকটা আছে। এখানে যদি ইলেকট্রনটাকে খেয়াল করো, যে ইলেকট্রনটা যেমন লাফালাফি করতেছে, একটা ইলেকট্রন যদি R1 এর মধ্যে দিয়ে যায় তাহলে ওই একটা ইলেকট্রনকে অবশ্যই R2 এর মধ্যে দিয়ে যেতে হবে এবং সেটাকে R3 এর মধ্যে দিয়েও যেতে হবে। তো ইলেকট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না। তো এইখান থেকে যদি 100টা ইলেকট্রন বের হয়, 100টা ইলেকট্রনকেই R1 এর মধ্যে দিয়ে যেতে হবে, R2 এর মধ্যে দিয়ে যেতে হবে, R3 এর মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হইল না। আমরা সূত্রতে দেখে আসছি I ইকুয়াল টু কি কিউ বাই টি। তো ইলেকট্রন সংখ্যা যদি চেঞ্জ না হয় তাহলে চার্জের মানও তো চেঞ্জ হইল না, তাইলে কারেন্টের মানও চেঞ্জ হবে না। তার মানে আমরা বলতে পারি যে শ্রেণী সমবায়িতে কারেন্টের মান সমান থাকে। কেন? কারণ ইলেকট্রন সংখ্যা সমান থাকে। এই দুইটা জিনিস আমাদের অনেকের কনফিউশন লাগে, যে কারেন্টের শ্রেণীতে কারেন্ট সমান থাকে ঠিক আছে, একটার পরে একটা থাকলে শ্রেণী, আর একটার পর একটা না থাকলেই মনে হয় যেন সমান্তরাল হয়ে যাবে। কিন্তু একটার পরে একটা শ্রেণী হইলেই যে আর তারপরে না থাকলেই যে সমান্তরাল হবে না, সেটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলসে দেখব। তো এইখানে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্টের মানও সমান থাকবে। কিন্তু যেটা হবে, এই দুইটার মধ্যে বিভবের পার্থক্য আলাদা আলাদা হবে। কারণ এই রোধটা কানেক্টেড আছে R1 যদি ধরি, R1 কানেক্টেড আছে A পয়েন্ট আর B পয়েন্ট। আমরা জানি কি যে I কারেন্ট সমান সমান হচ্ছে ডেল ভি বাই আর, মানে বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, ডেল ভি সমান সমান, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল ভি সমান সমান হচ্ছে আইআর। এখন ডেল ভি মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। তো খেয়াল করো খুব ভালো করে, R1 যে রোধটা এইটার বিভব পার্থক্য যা হবে, R2 রোধের বিভব পার্থক্য তাই হবে? অবশ্যই না। কেন অবশ্যই না? কারণ আর দুইটার সেম না। একটার রোধ হচ্ছে R1 আর একটা রোধ হচ্ছে R2। তো বি ডেল ভি এর মান অবশ্যই চেঞ্জ হবে, কারণ দুইটার আই সেম। এখন এটা মনে করো দুই, দুইয়ের সাথে 3 গুণ দিলে 6 হবে, আবার দুইয়ের সাথে যদি 3 ছাড়া অন্য কিছু গুণ দিলে তার 6 হবে না। তার মানে দুইটার বিভব পার্থক্য অবশ্যই আলাদা। এই জন্য একটা V1 V2 V3 V4। তার মানে শ্রেণীতে বিভব পার্থক্য কি থাকে? আলাদা থাকে। হ্যাঁ, এটা হইতে পারে যে দুইটার রোধ যদি সমান হইতো তাহলে বিভব পার্থক্য সমান হইতো, এটা হচ্ছে কাকতালীয় ব্যাপার। কিন্তু সাধারণত শ্রেণীতে যদি রোধ সমান না হয় তাহলে ওই দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয় না। এটা মাথায় রাখতে হবে। শ্রেণীতে যেটা সমান হয় সেটা হচ্ছে কারেন্টের মানটা সমান হয়। এখন একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, এই যে ইলেকট্রনটাই, এই ইলেকট্রনটা মনে করো অনেক যে বিভব শক্তি সেটা নিয়ে এখান থেকে এখানে রওনা হলো, এর মনে করো 100 জুল শক্তি এখানে আসে। তো ইলেকট্রনটা 100 জুল শক্তি নিয়ে এই পর্যন্ত আসলো, কোনো বাধা পায় নাই। এখন এই তার সামনে এখন একটা বাধা আসছে, 100 জুল শক্তি থেকে সে এই বাধা অতিক্রম করে 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 যখন এই পয়েন্টে আসবে, তখন তার 100 জুল বিভব শক্তি থাকবে না, কিছু খরচ হবে। সাপোজ মনে করলাম আমরা 20 জুল খরচ হয়ে গেল, তাহলে থাকলো কত? 80। আবার সেই 80 জুল শক্তি নিয়ে সে যখন এখান থেকে এখানে এখানে আসবে,
তখন আরো মনে করলাম 30 জুল খরচ হয়ে গেল, তাহলে থাকলো কত 50। এই 50 দিয়ে আস্তে 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 এখানে আসার পরে সে 0 হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে ভোল্টেজটা কি হয়, ড্রপ হয়। তো দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে এবং ভোল্টেজটা ড্রপ হইতে হইতে এক সময় যে পাশে গ্রাউন্ড লাগানো থাকে ওই পাশে ভোল্টেজটা যায় 0 হয়ে যায়। ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম, তাই কারেন্ট সেম, কিন্তু ইলেকট্রনের এনার্জি, যে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি, সেটা কিন্তু এই পাশে আর এই পাশে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা দেখেই হচ্ছে বিভব পার্থক্য হয়েছে, আর বিভব পার্থক্য হয়েছে দেখেই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এটা হলো মনে করো ভূমি, আর এটা হচ্ছে একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। তুমি যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পাশে আরেকটা 5 তলা বিল্ডিং এ যাও, তোমার কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ তোমার ওজন হচ্ছে কোন দিকে, নিচের দিকে, আর তোমার সরণ হয়েছে কোন দিকে, সরণ হয়েছে এই দিকে। এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তা আমরা জানি ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। তো মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কোনো কাজ হয় না। হ্যাঁ, কেন কাজ হইলো না? দেখো এইখানের যে বিভব শক্তি এই ছাদে আর এই ছাদের বিভব শক্তি কিন্তু সমান, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এজন্য কোনো কাজ হয় নাই। ঠিক তেমনি দুই পাশে যদি বিভব সমান হয় তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো করে না। তো আমরা যদি নোডের ব্যাপারটা খেয়াল করি, এখানে কয়টা নোড আছে, মানে কানেকশন পয়েন্ট আছে। নোডের ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে আরো একটু ক্লিয়ার করব, যখন সমান্তরাল পড়বো, রোধ শ্রেণী সমান্তরাল মিক্স করে যখন তুল্য রোধের কনসেপ্ট গুলো শিখবো, তখন নোডের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে সামনে। সবে মাত্র বেসিক থেকে একটু শুরু করলাম। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই একটা তার যেটা R1 রোধ পর্যন্ত গেছে, যে লাল দাগ দিয়ে আমি চিহ্নিত করেছি, এইটা পুরাটাকে আমি একটা নোড চিন্তা করতে পারি। এইটা সম্পূর্ণটা একটা নোড। যে আমরা যদি এই এই জিনিসটা একটু খেয়াল করি, এইটা সম্পূর্ণটা একটা নোড। এই পাশে যেই জিনিস হবে, এই পাশের নাম যদি আমি এ দেই, তাহলে এই পাশের নামও হবে এ। কিন্তু এই পাশের নাম যদি আমি এ দেই, এই জায়গায় এই ক্ষেত্রে এই পাশের নাম এই এ দিলে এই পাশের নাম অবশ্যই অন্য কিছু দিতে হবে, বি বা সি। তো এটা পুরাটা একটা নোড, কিন্তু এখানে নোড আছে দুইটা, এটা একটা নোড, এটা হচ্ছে সেকেন্ড নোড। তেমনি এই পুরা নোডটাই হচ্ছে এ। এই তুমি এই তারের উপর যেই পয়েন্ট নাও সেটা এই হবে। এখানে নিলেও এ এ এ, তুমি যেই পয়েন্ট নাও সেটাই এ। তেমনি আর এই R1 এর শেষ মাথা থেকে R2 এর শুরু পর্যন্ত আরেকটা তার সবুজ রঙের যেটা আঁকলাম, এটা হচ্ছে যে বি নোড। এইখানে যে পয়েন্টটি নাও এটা বি হবে। একইভাবে R2 এর শেষ থেকে R3 শুরু পর্যন্ত নীল রঙের যেটা আসছে, এই তারটা হচ্ছে সি নোড। হলুদ রঙেরটা হচ্ছে ডি নোড। R3 শেষ মাথা থেকে R4 শুরু পর্যন্ত। এরপর এই যে R4 থেকে শুরু করে এটা কিন্তু পুরাটা একটা তার। তো এটা হচ্ছে আমরা ই নোড, এটাও ই ই ই, সবকটাই হচ্ছে এই পাশে যে বেগুনি কালারের সবগুলাই হচ্ছে কি ই নোড। তো এইভাবে আমরা নোড চিন্তা করব। নোড হচ্ছে কি কানেকশন পয়েন্ট বা তার, যেটাই বলো না কেন, বিন্দু সোজা কথায়। তো এমন বিন্দু যদি একই তারের উপর থাকে তাহলে সেই তাদের নোড হচ্ছে সেম। এটা মাথায় রাখবা। বিন্দু মানেই নোড, কানেকশন পয়েন্ট, তার, সবাই নোড। আর নোডে তারের উপরে সবগুলা নোডের মান নামই হবে সমান হবে। তো বাকি আলোচনা আমরা পরের ভিডিওতে করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।